সুপ্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আপনাদের প্রতিদিনের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আজকে আমি সুবর্ণ নওয়াদির, আর নিশ্চয়ই আমাদের সহ দর্শক বন্ধু আমাদের নেক্সাস লেডিস ক্লাবের গ্রুপের সকল সদস্যরা আছেন আমাদের সাথে নেক্সাস টেলিভিশন টিউন করে। আর নেক্সাস লেডিস ক্লাব মানে প্রতিদিন এক একটি নানা রকমের মজার সব বিষয় নিয়ে আড্ডা দেওয়া, যা কিনা আমাদের ভীষণ জীবন ঘনিষ্ঠ। আর আজকেও তেমনই খুব একটা দারুণ বিষয় আছে, যে বিষয় নিয়ে আড্ডা দিতে আমরা দুজন প্রিয় বন্ধুকে আমন্ত্রণ জানিয়েছি, যারা আমাদের নেক্সাস লেডিস ক্লাবের সম্মানিত সদস্য, প্রিয় বন্ধু। হ্যাঁ, আমরা পেয়েছি এমন দুজন মানুষকে যাদের সাথে আমাদের বাঙালির রসনা বিলাসের একটা সম্পর্ক আছে। ঠিক তাই, ঠিক ধরেছেন, রন্ধনশিল্পী। আমাদের সাথে আছেন আমাদের প্রিয় রন্ধনশিল্পী জেবুন্নেসা খান জেবা, রন্ধন বিশেষজ্ঞ এবং পরিচালক, সুরমা কুকিং অ্যান্ড ক্যাটারিং ফ্যাশন। অনেক শুভেচ্ছা আপনাকেও। অনেক দিন পরে আজকে আপনাকে পেয়েছি আড্ডা দিতে, খুব ভালো লাগছে। আমারও ভীষণ ভালো লাগছে। প্রথম দিকে এসেছিলাম, আবার আসছি, কথা হবে, অনেক মজার আড্ডা হবে নিশ্চয়ই। দর্শক, এই যে আমরা রন্ধনের কথা বলছি, সেই রন্ধনকে ভালোবেসে, রন্ধনকে যিনি পেশা হিসেবে নিয়েছেন, রন্ধনকে শখ হিসেবে তো নিয়েছিলেন, সেইখান থেকে সেটাকে বাড়িয়ে একজন নিজেও শিক্ষক হয়ে উঠছেন। হ্যাঁ, আমাদের সাথে আছেন কানিজ ফেরদৌসী, পরিচালক, শতাব্দী পিঠাপুলি ও আচার ঘর। অনেক শুভেচ্ছা আপু। আপনাকেও শুভেচ্ছা আপু। অনেক ধন্যবাদ, এবং আপনাদের দুজনের প্রতি আমাদের অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সেই সময় দেওয়ার জন্য নেক্সাস লেডিস ক্লাবে। আর বুঝেই গেছেন নিশ্চয়ই যে আজকের আড্ডার বিষয় হবে এমন, যা কিনা বাঙালির রসনাবিলাসকে তুলে ধরে। ঠিক তাই, বাঙালি একদিকে যেমন ভীষণ অতিথি পরায়ণ, তেমনি এই অতিথি পরায়ণতা কিন্তু এসেছে খাবার দাবারের হাত ধরে। ঠিক তাই, আর সেই যে খাবার দাবার, রান্না বাড়া, সেটা কখনো না কখনো প্রথম যে ব্যাপারটা, সেটা ঘটে আমাদের জীবনে, বিশেষ করে আমাদের নারী বা মেয়েদের জীবনে। আমরা মেয়েরা কম বেশি সবাই মাকে, দাদিকে, নানিকে, বড় বোন বা ভাবি, এমন দারুণ সব সম্পর্কগুলো, সেই সব মানুষদের আমরা দেখি রান্না করতে, এবং সেখান থেকে শখ হয় নিজের ইচ্ছা বা তাদের সহযোগিতায় একটুখানি রান্না করার চেষ্টাও আমরা করে ফেলি। সেই যে প্রথমবার রান্না করার অনুভূতি, সে অভিজ্ঞতা, যাই বলি না কেন, সেটা একদম আলাদা, শিহরণ জাগানো। কেমন হবে, মজা হলো তো, সবাই পছন্দ করবে তো, যা পুড়ে গেল, যা কেমন জানি চেহারাটা হয়ে গেল, এরকম কত রকমের মজার ঘটনা আপনাদের আমাদের সবার জীবনে আছে সেই প্রথম রান্নাকে কেন্দ্র করে। সেই কথাগুলোই আমরা শুনবো আজ আপনাদের কাছ থেকে। দেখুন, টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। দেরি না করে আপনাদের প্রথম রান্নার সব স্মৃতির কথা আমাদের সাথে শেয়ার করতে অবশ্যই যুক্ত হয়ে যান। আর আমি প্রথমেই চলে আসি যে বাপার কাছে। যে বাপা, এখন তো রান্না ধ্যান জ্ঞান, রান্নাই পেশা, রান্নাই নেশা, কিন্তু সেই যে রান্নার প্রথম স্মৃতির কথা, আর সেটা মনে পড়ছে আজকে খুব শুনতে চাই। সেটা অবশ্য অনেক মানে স্মৃতি বিজড়িত একটা সময়, অনেক অল্প বয়স তখন হচ্ছে গিয়ে আমরা মানে এখন যে পিকনিক স্পটগুলোতে যাই, তখন হচ্ছে গিয়ে পাড়াতে এই বাসা ওই বাসা, বিভিন্ন বাসার থেকে, এই বাসার থেকে চাল, ওই বাসা থেকে আলু, ওই বাসা থেকে পেঁয়াজ, ওইভাবে করে আমাদের একটা হ্যাঁ, পাড়ার বনভোজন বলতো না, এটাকে বলতো যে জোলাবাতি বা এক একটা এরিয়ায়, হ্যাঁ একটা এরিয়ায় এক একটা মানে নামে এটা পরিচিত। তো আমাদের এখানে জোলাবাতি বলতো, এটা মাটির চুলাতে হতে হবে, বাইরে উঠোনে হতে হবে, এটা আবার বাসায় রান্না করা যাবে না, ঘরে রান্না করা যাবে না। ওরকম আর কি। এই বাসা, সব বাসা থেকে চেয়ে যে বাসার বাচ্চারা অ্যাটেন্ড করছে সেটাও তারাও দিবে, আবার যারা না করছে তারাও কিন্তু দিবে। আমাদের এই জোলাবাতির খাবারটা ওখানে অল্প হলেও সবাই মিলে খাবো। তো এইরকম একটা স্মৃতি, যে আমাদের হচ্ছে সব কিছু পেয়েছি। তো আমরা যখন রান্না করব, তখন দেখা গেছে যে আচ্ছা ঠিক আছে, আমরা প্রথমে মেনু সিলেক্ট করলাম যে কি হতে পারে। তো একটা সাধারণ মেনুই তো হবে, কারণ ছোট ছোট মানুষ সবাই আমরা। ছোট ডিমটা থাকতো, হ্যাঁ আমাদের ছোটবেলার আমার স্মৃতি তখন কিন্তু আবার পাড়াতে ম্যাক্সিমাম বাসায় কিন্তু মুরগিও পালা হতো আর কি। তো দেখা গেছে যে কেউ আমাদেরকে ডিম
ডিমটাও দিয়েছে, আমরা ডিমটাও অ্যারেঞ্জ করতে পেরেছি। তো আমাদের প্রায় 15-16 জন ছোট ছোট মানুষ। তা এখন ওখানে আমাদের বাসায় মানে যারা থাকতো ওরাও আমাদের সাথে অ্যাটেন্ড করছে, কারণ তাদের দিয়ে আমাদের রান্না টান্না কুটতে টুটতে হবে। তো যাই হোক, এখন মুরগি নাই আমাদের, ডিমও কিন্তু আমাদের হয়ে গেছে। এখন মুরগি নাই যেহেতু, এখন মুরগি কি করা যায়, মুরগি তো এত তো আমাদের কাছে টাকাও নাই মুরগি আনবো বা এটা পরে আমাদের ওই সব সময় তো সবাই তো অনেক পাড়ার মধ্যে মুরগি পালে। তো আমাদের পাশের বাসাতে এক খালাম্মা ছিল, ওনার অনেক মুরগি ছিল। তো ওইটা যে চুরি ওই রকম সেন্সে ছিল না, হ্যাঁ ওইটা সেন্সে ছিল না যে ওইটা চুরি হবে। ওই আনাই যায়, খালাম্মার একটা এত মুরগির থেকে একটা মুরগি নিয়ে নিলাম, অসুবিধা কি, চলো আমরা এটা কিন্তু এখন বলা যাবে না, আমরা পরে রান্না টান্না করে খেয়ে দে তারপর আমরা বলবো যে মুরগি ছিল। তখন আমরা এখন ধরবো কি করে, পরে দিয়ে ধরলাম, ধরার পর এখন সাথে কি বড় দুই একজন কেউ ছিল? বড় দুই একজন ছিল, এক ভাইয়া ছিল, ওনাকে দিয়ে তো বাজার করাতে হবে, মানে মানে সবাই তো অনেক কিছু দিছে, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস লাগবে। উনি আবার কলেজের প্রফেসর ছিল। আচ্ছা। তো আমাদের আবার ভাড়াটিয়া ছিল। তো আমি ভাইকে ধরলাম যে আপনি একটু বাজার টাজার করে দিবেন। তো উনি সব কিছু নিয়ে আসছে। আনার পরে যখন ওই মুরগির রান্নার দায়িত্বটা আমার পড়ছে, কারণ এই রান্নাটা যদি কেউ করতে যায় তখন তো এই মুরগিটা কোথা থেকে পেল। তখন আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমি 8-9-এ পড়ি, মানে খুবই অল্প সব 8-এ পড়ি মনে হয়, 9-এ উঠি নাই। আচ্ছা। তো দেখা গেছে যে সেই যে মানে প্রথম রান্নার অনুভূতি, যখন মুরগির দায়িত্ব পড়লো, মুরগির যখন দায়িত্ব পড়লো তখন তো ব্রেনে অত কাজ করতেছে না যে কিভাবে আম্মু রান্না করে, অন্য কিছু করি, ঘর গুছাই বা এটা করি সেটা করি, কিন্তু রান্নার তো দায়িত্ব কখনো পড়ে না এবং দেখিও নেই কখনো গিয়ে যে রান্নাটা কিভাবে করতে হবে। কিন্তু একটা জিনিস দেখেছি যে কোরবানির সময় যখন রান্না হতো তখন আম্মা পুরা মাংস সব মেখে বসাতো। তো আমার সেন্সে এটা যেহেতু মাংস, এটা মুরগি না গরু এটার দরকার নেই, এটা যেহেতু মাংস এভাবে মেখে বসাই। তো মেখে বসাইছি, বসানোর পর রান্নাটা হলো। রান্না হওয়ার পর ওই ভাইয়াকে যখন আমি খাবার দিলাম, ওই খালাম্মার বাসাতেও কিন্তু আমরা খাবার পাঠাইছি যে না জায়েজ করে নিই আবার খাবারটা। আপনার প্রথম রান্নার গল্প তো শুনলাম, কিন্তু খালাম্মার যে মুরগি, তারপরে সেই গল্পটা আমি শুনবো যে উনি যখন জেনেছেন যে যে মুরগিটা আপনার রান্না করা বা পিকনিক থেকে বা চড়ুইভাতি থেকে পাঠানো হয়েছে সেইটা যে তার মুরগি, এটা জানার পরে তার কি হয়েছে সেই অনুভূতির কথা শুনবো। তবে তার আগে আপুর কাছে আসে। আপু, কানিজ আপু, দেখলাম যে আপুর সেই চড়ুইভাতির ছোটবেলার গল্প শুনে এবং প্রথম রান্নার গল্প শুনে মিটিমিটি হাসছিল। কম বেশি আমাদের সবারই বোধহয় ওই পিকনিক বলি বা চড়ুইভাতি বলি, সেটার মাধ্যমেই হাত পাকানোর একটা ব্যাপার রান্নার বোধহয় সুযোগ হয়েছে। আপনারটা কেমন ছিল, মানে প্রথম রান্নার অনুভূতি এবং সেটা নিয়ে যারা খেয়েছিল তাদের যেই প্রশংসা বা তাদের অনুভূতি, সেটা কেমন ছিল? আচ্ছা, আসলে আমি তো যখন ক্লাস 9-এ পড়তাম আর কি, তখন আমার সেই অনুভূতিটা আমি প্রকাশ করছি। তো আমি রান্না করতাম, আমরা জয়েন্ট ফ্যামিলিতেই থাকতাম, তো হাত ধুয়ে ভাত খাওয়া এরকম হতো আর কি। পড়ালেখা করতাম, কলেজ স্কুল কলেজ, আমাদের সবাই মেয়েরা, আমার ভাই বোন যারা ছিল জয়েন্ট ফ্যামিলিতে আমরা থাকতাম। মামি, নানু ছিল, নানুর বাসায়। তো একদিন চায়ের আড্ডা, বিকাল হতেই আমাদের চায়ের আড্ডা বসতো আর কি। তো সবাই এই দোকান থেকে হয়তো কিছু নিয়ে আসতো, পরোটা, তারপরে ওই যে আপনার সিঙ্গারা, সমোচা, এগুলো নিয়ে আসতো। তারপর একদিন বৃষ্টি ছিল, তো বৃষ্টি পড়তেছিল, তখন ওই চায়ের আড্ডা বাইরে যাওয়ার সুযোগ ছিল না। তখন বলতেছিল যে আজকে কি হয়, আজকে দেখি কে কেমন রান্না পারে। তারপরে আমাকে বললো যে তুমি তো কোনোদিন রান্না টান্না করো নাই, তোমার দ্বারা তো কিছু হবে না। তারপরে আমি বললাম যে না, আজকে আমিই করব। আমি রান্না করি না মানে আমি তো দেখি আমার মামি যে রান্না করেন, আম্মা রান্না করেন, আমি দেখি কিছুটা হলেও পারি, আমি আজকে তোমাদেরকে সারপ্রাইজ দিব। তো সবাই বললো যে আচ্ছা দেখি কি তোমার সারপ্রাইজটা কীরকম হয়। তো আমি নুডলস দিয়েই আর কি শুরু করলাম জীবনের প্রথম রান্না। বাহ! তো এটা আমি দেখতাম যে নুডলসটা সিদ্ধ করে রান্না করে, তারপর একটু গাজর, একটু আপনার ওই যে সবজি একটু দেয়। আমি সেই সেন্স থেকেই আমি তখন নিজেই চট করে নুডলসের প্যাকেট সবসময় থাকে বাসায়, তো নিলাম
আলু কাটলাম, গাজর কাটলাম, সব কিছু কেটে সিদ্ধ করলাম। সিদ্ধ করে নুডলসটা রান্না করলাম, ডিম দিয়ে রান্না করলাম। তারপরে খুব আগ্রহ সহকারে সবাইকে খুব সুন্দর করে টমেটো স্লাইস করে সস সহকারে পরিবেশন করলাম টেবিলে। তো সবাই খাচ্ছে, দেখি যে কেউ কিছু বলতেছে না। তো সবাই কি জানতো যে ওটা আপনার প্রথম রান্না? হ্যাঁ, এটা আমার প্রথম রান্না। তো আমি ওটা চ্যালেঞ্জের মাধ্যমে এটা করলাম, যে সবাই বলতেছে না না তুমি কখনো করো নাই, তুমি তো পারবা না। আমি বললাম যে না, আমি পারবো, আমি তো দেখেছি, একটু হলেও দেখেছি এটা কিভাবে রান্না করে। তারপরে সবাইকে সার্ভ করলাম, সবাই খেলো। খেয়ে দেখি যে মুখটা যেন কে খুব করতেছে সবাই। তারপর কি আপনার ভিতরে খুব একটা আমি ভয় কাজ করছিল, এক্সাইটমেন্ট? আমি খাচ্ছিলাম না, তখনও খাচ্ছি না, সবাইকে দিয়েছি আর কি। তো আমি ভাবতেছিলাম যে ব্যাপার কি, কেউ কিছু প্রশংসাও করতেছে না, কিছু বলতেছে না, কিন্তু মুখটা যেন মুখে দিয়ে কিরকম একটা আপু করতেছে। অর্থাৎ এই যে আপনার জন্য একটা সারপ্রাইজ ছিল, যে সারপ্রাইজ বলতে যে এক ধরনের রহস্য করছে সবাই কেমন হবে, সেই রহস্যটা আমার মনে হয় আমরাও একটু রাখি। একটা ছোট ব্রেক নিয়ে ফিরে আমরা শুনবো যে সবাই কি বলেছিল আমাদের কানিজ আপুর সেই নুডলস রান্না, সেই নুডলসের যে সুগন্ধ কেন জানি আমার নাকে আসছে। হ্যাঁ দর্শক, সবার মধ্যে সেই আগ্রহটা রেখে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, আপনারা কোথাও যাবেন না। ফিরে আমাদের বন্ধুদের কাছ থেকে নানা রকম রান্নার কথা তো শুনবো, আর ওই যে গল্প কানিজ আপুর প্রথম নুডলস রান্নাটা আসলে কেমন হচ্ছিল জানার আগ্রহ নিয়ে সবাই থাকুন। ফিরছি এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ আমরা প্রথম রান্নার স্মৃতি নিয়ে কথা বলছি, বন্ধুদের নানা রকমের অনুভূতির কথা, অভিজ্ঞতার কথা শুনছি, আপনাদেরটা শুনবো। প্রথম কে কি রান্না করেছিলেন, সেই রান্না ফলাফল কেমন ছিল, সেই রান্নার যারা আসলে খেয়েছিলেন তারা কি বলেছিল, সব কিছুই আমরা শুনবো। তাই যুক্ত হতে হবে। দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, দেরি না করে চলে আসুন। আর তখন শুনছিলাম কানিজ আপুর সেই প্রথম রান্নার সেই রহস্যময়, যে কেউ কিছু বলছে না, সেই পর্যন্ত আমরা ছিলাম। এখন শুনতে চাই যে তারপরে সেই মুহূর্তটা কখন এলো, যখন আপনি জানলেন মানে রান্নার রেজাল্টটা, যে হ্যাঁ কেমন হয়েছে। আসলে তখন তো আমিও একটু ঘাবড়িয়ে গিয়েছিলাম যে কি ব্যাপার, কেউ কিছু বলছে না। তারপরে আমার মামাতো বোন ছিল, তো আমাকে বললো যে আপু তুমি একটু খেয়ে দেখো, তুমি খাচ্ছ না কেন। কেউ কিন্তু আমাকে কিছু বললো না যে খারাপ হয়েছে বা কিছু হয়েছে, কোনটা বেশি, কেউ না। তারপরে আমি তো যখন একটু নিলাম প্লেটে, খেয়ে আমি তো পুরো অবাক, যেরকম এমন লবণ ছিল, খুবই লবণ ছিল, তেতো, পুরা তেতো হয়ে গেছে, বুঝছেন। তারপর আমি বললাম যে আচ্ছা, আমি কেউ কিছু বললো না, এরকম সবাই গিলে ফেলতেছে আর কি, কষ্ট করে গিলতেছে, কিন্তু কেউ বলতে পারতেছিল না। তারপরে তো বললাম যে সবাই ভালোবাসা দেখিয়ে, হ্যাঁ। তারপরে আমার এত লাগলো যে আমি নিজের কাছে নিজে খুব লাগলো। তারপর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি নেক্সট টাইমে এই নুডলসই আমি তোমাদেরকে খাওয়াবো। তারপর সবাই বললো যে আচ্ছা ঠিক আছে, তুমি কিছু মনে করো না, প্রথম রান্না যেহেতু করেছো, আমাদেরও ভালোই লেগেছে, কিন্তু একটু লবণটা একটু বেশি, কিন্তু বেশি একটু না, অনেকখানি বেশি ছিল আর কি লবণটা। আমি আসলে বুঝি নাই, কখনো রান্না করি নাই। তখন কি এক টেবিল চামচ লবণ আমি 2 প্যাকেটের মধ্যে দেওয়া হয়েছিল। ও তাহলে কিন্তু বেশ লবণ। এমনিতে তো নুডলসে যে মশলা থাকে, সিজনিংটা থাকে, সেটার মধ্যে তো একটু লবণ থাকে। আমার আসলে কোনো আইডিয়াই ছিল না, নুডলসটা ফার্স্ট টাইম আমার এটা। তো এখন তো অনেক রান্না করি, শিখাই, আমি অ্যাসেসর। তো তারপরে আমার ওই স্মৃতিটা বারবার আমার মনে পড়ে, বিশেষ করে যখন নুডলস রান্না করি, তখন আমার ভাবি যে ওই সেই জীবনে কামড় পড়ে, একা একা কি জিভে কামড় পড়ে যে কি করেছিলাম। হ্যাঁ অবশ্যই, আমি তখন ওইটা মনে হলে খুব নিজেই হাসি যে কি আগে করেছি। বা শুনবো আরো গল্প, যে সেই যে লবণ দেওয়া নুডলস থেকে এখন একজন রন্ধনশিল্পী হয়ে ওঠা, কিংবা রান্না নিয়েই কাজ করা, পেশা হিসেবে সেটাকে গ্রহণ করা, সেসব সব অনুভূতির কথা, অভিজ্ঞতার কথা শুনবো। তার আগে আবার যে বাবার কাছে আসি। যে বাবা, খালাম্মা কি বলেছিল জানার পরে যে তাদের মুরগিটা চুরি করে আপনার জীবনের প্রথম মুরগি রান্না?
আমার ওই ভাইয়াকে তো বললাম, ভাইয়া আমাকে প্রথম প্রশ্ন করলো, কিরে আমি তো মুরগি কিনি নাই, মুরগি পেলি কোথায়? তো আমি বললাম যে আমাদের একটা ফ্রিজে ছিল, করতে করতে চলে আসছে মুরগি ফ্রিজে ছিল, কিন্তু ওই ভাই এবার প্রফেসর মানুষ ছিল, ওনাকে আবার চুরির কথা বলা যাবে না, তাহলে আমাদেরকে ওইখানেই। পরে আম্মা যখন শুনলো, আম্মা তো খেপে অস্থির, যে আমাদের নিজেদেরও তো মুরগি আছে, ওইখান থেকে নিতি, খালাম্মারটা নেওয়ার দরকার ছিল কি? আমি বলছি খালাম্মার অঢেল অনেক আছে, ওখান থেকে নিলে। আর খালাম্মার বাসায় আমি রান্না করে পাঠাইছি, কোনো সমস্যা নেই, খালাম্মা খাইছে। আম্মার গল্প তো শুনলাম, আমি তো খালাম্মার কথাটা আমার খুব শুনতে ইচ্ছে করছে। খালাম্মার কথাতে যাচ্ছি, আম্মা তারপরে আমাকে হাত ধরে টেনে, এই 15-20 জন, আমি তো নেতা মানুষ, সবাই আমাকে নিয়ে যেতে দিবে না, সবাই মিলে যাবে, সবাই সরি বলবে। কেমন ছিল বাকিরা? সবাই আমাদের মানে এই ছোট থেকে একদম পুরা পাড়ার মধ্যে যত ছোট বাচ্চা ছিল, মানে 2, 3, 4, 5 থেকে 8, 9 মানে সব বয়সী ছিল। এটা জোলাবাতি যেহেতু প্রত্যেকটা বাসার মানুষ অ্যাটেন্ড করবে আর কি, তো এটা বয়সের ইয়াটা ছিল না, ব্যারিয়ারটা ছিল না আর কি, সবাই। তো খালাম্মার কাছে আম্মা নিয়ে যাবে, আজকেই মাপ চাবা, সরি বলবা। এখন গিয়ে আরেকটা রহস্য উদ্ঘাটন, যে খালাম্মার এটা ডিম পাড়া মুরগি ছিল এবং উনি এটা তাতে বসাবে, ডিম অনেকগুলা রয়ে গেছে। খালাম্মা বলছে যে তোরা যদি আমার কাছে চাইতি, তাহলে তো আমি একটা মুরগি এমনিতেই দিতাম, ডিম পাড়া মুরগিটা নিবি কিসের জন্য? পরে তো সরি টরি খালাম্মাকে, তারপর খালাম্মা আমাকে আদর করে বলে কি, অনেক মজা হয়েছে রান্না। এটা হচ্ছে সব থেকে বড় মজার ব্যাপার, যে এবং কম বেশি বোধ হয় এরকম ছোটবেলায় আগের জেনারেশনের যারা নিজেদের ঘরের আম, লিচু কিংবা গাছের ডাব অথবা মুরগি চুরি করে নিজেরাই আবার মজা করে বন্ধুদের সাথে খাওয়া, এইটা কিন্তু একটা আলাদা রকমের আনন্দ ছিল। এই যে রান্না, যে বাবা, আমরা জানি যে আসলে আমাদের প্রিয় যে বাবা এতটা প্রিয় হয়ে উঠেছে তার মজার রান্না দিয়ে, এবং শুধু রান্না নিজে করা, পরিবারকে খাওয়ানো বা প্রফেশন হিসেবে নেওয়া না, সেটা যেন আরেকজন প্রফেশন হিসেবে নিতে পারে, সেই জন্য ইনস্টিটিউট গড়ে তোলা, শেখানো, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। অনেকেই আমরা জানি যে রান্নাকে যদিও শিল্প বলা হয়, বাট সেই শিল্প সব শিল্পীর হাতে কিন্তু একরকম না। আমার খুব অবাক লাগে যে বাবা, একই হলুদ মরিচ বা উপকরণ দিয়ে আমার রান্না একরকম, আপনার রান্না একরকম, কানিজ আপার রান্না একরকম, যদি সম পরিমাণ দেই আমরা একই উপাদান, কিন্তু তারপরেও কোথাও না কোথাও গিয়ে স্বাদের একটা পার্থক্য হয়। এই যে ব্যাপারটা, আপনি এত বছরের আপনার রান্নার যে অভিজ্ঞতার, যে মানে রান্নার জীবন, সেখান থেকে আপনার কি মনে হয় যে আসলে কেন হয় সেটা, এই শিল্পটা যে আসলে শিল্প হয়ে ওঠে একজন শিল্পীর হাতে, কেন হয়ে ওঠে? আপনি তো আগেই বলে দিয়েছেন যে রান্নাটা হচ্ছে একটা আর্ট, একটা শিল্প, যে একটু 19-20 হলে কিন্তু একটু লবণ এদিক সেদিক হলে কিন্তু খাবারের মানে টেস্টই একটা আলাদা হয়ে যায়। একটু হলুদ, একটু এই সবাই কিন্তু আমরা একদম সমপরিমাণ, মানে সবাই কিন্তু আমরা সব এক জিনিস দিয়ে রান্না করছি, কিন্তু এক একজনের খাবারের ইয়েটা, ওই যে টেস্টটা, কেউ একটু কষায় বেশি, কেউ একটু তেল বেশি দেয়, কেউ আবার একটু কষানো কম দিয়ে পানিটা তাড়াতাড়ি দিয়ে দেয়। এই জন্য আমাদের অনেক কিছু ফ্লেভার চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখন যে জিনিসটা হয়েছে, যে আমি কিন্তু রেসিপি রাইটিং করি, যে রেসিপি রাইট যখন করি তখন আমরা পরিমাণটুকু, উপকরণের সাথে আমরা পরিমাণটুকু দিয়ে দিই। ওই সিমিলার রেখে যদি কেউ রান্না করে, মেজান প্লাসটা করে ফেলে, তাহলে মানে 15-20 হবে না, হয়তো বা 18-19 হবে আর কি, এরকম। তো এটা অনেক বড় একটা শিল্প আপু, যেটা আর কি মানে আসলে রান্না তো আসলে বলা হয় যে সায়েন্স, আর্টস, কমার্স একেবারে। এইটা যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, একটা মানে ওই পান থেকে চুন খসে পড়া যেটা বলে, তাহলে কিন্তু রান্নার সৌন্দর্য বা যেই মজা বলি বা টেস্ট বলি, সবই কিন্তু উল্টে যেতে পারে। শুনবো সেই ব্যাপারে যে আসলে ভালো রান্না করতে গেলে কোন ব্যাপারগুলোকে বেশি খেয়াল রাখতে হয়। তবে তার আগে দেখতে পাচ্ছি আমাদের বন্ধু যারা কি না, আমি বিশ্বাস করি যে প্রত্যেকেই খুব ভালো রন্ধনশিল্পী এক একজন। দেখতে পাচ্ছি অনেক দিন পরে আমার প্রিয় স্বপ্না ডার্লিংকে দেখতে পাচ্ছি তন্দ্রা আপু, আমার প্রিয় সামান্তা, সবাইকে অনেক শুভেচ্ছা। শুনবো বন্ধুদের রান্নার অভিজ্ঞতার কথা। তবে তার আগে আবার একটু আমি কানিজ আপুর কাছে আসি। কানিজ আপু, এই যে আসলে রান্না,
রান্না তো শিল্প, কিন্তু সেই শিল্প আপনি একজন রন্ধনশিল্পী হয়ে উঠবেন, সেই শিল্পকেই পেশা হিসেবে নেবেন, এটা কবে কখন ভাবলেন প্রথম? এটা হলো আমি আসলে আমার পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকতাম সবসময়। তো রান্নাটা যখন আমার ওই নুডলসটা ফেল করার পরে আমি আবার ট্রাই করলাম নুডলস, তো ভালো হলো, নেক্সটে ভালো হলো। তো তখন থেকে আমার একটা ইচ্ছা জাগলো যে আসলে মানুষ চেষ্টা করলে সবই পারে, একটু সব কিছুই আসলে আমাদের ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা শক্তিটাই বেশি। তো আমি একবার এক মেলাতে গেলাম, পিঠা মেলা হচ্ছে, আমি যেহেতু পিঠা আচার নিয়ে কাজ করি, এখন কাজ করছি আর কি। তো এক পিঠা মেলায় গেলাম, তখন দেখলাম যে ওখানে সেই লাস্টের দিন পুরস্কার বিতরণী হচ্ছে, সবাই পুরস্কার পাচ্ছে, অনেক পিঠা সেল হচ্ছে। আমি একটা পাটিসাপটা পিঠা কিনলাম ওখান থেকে, তারপরে খেয়ে দেখলাম যে খুবই ভালো লাগলো। আমি কোনোদিন কিন্তু পিঠা খেতাম না। তারপরে যখন বাসায় এসে সবাইকে বললাম যে এই পিঠাটা এত মজা, একটু বানিয়ে দিলে আমাকে খেতে পারতাম, ভালো হতো। মেলা তো শেষ, এখন তো আর পাবো না। তারপরে আমার মামিকে বললাম, আম্মাকে বললাম, সবাই বললো যে আচ্ছা ওইটা আচ্ছা একটু সময় হোক, সময় হলে বানিয়ে দিব, হ্যাঁ বানিয়ে দিব, তুমি খেতে পারবে। তারপরে আর এই দিচ্ছি করে আর খাওয়া হলো না আমার। তারপরে আরেক মেলাতে গেলাম, তখন ওই পাটিসাপটাটা খুঁজলাম, তো ওইরকম আগের মতো ওইরকম টেস্ট পেলাম না আর কি। তো ওইটাও নিয়ে আসলাম, আমি বাসায় নিয়ে এসে এটা খুললাম, দেখলাম যে ভিতরে একটা খিসি আর পুর দেওয়া, ভাজ করা। তো সেই থেকে আমারই হলো যে আমি দেখি সবাইকে বললাম হ্যাঁ আমি পারি নাকি। তারপরে আমি আপনার ওই পাটিসাপটা পিঠাটা বানাতে চালের গুঁড়া দিয়ে চেষ্টা করলাম আর কি বানাতে, ভিতরে ক্ষীর দিয়ে, ক্ষীরটা করে ভিতরে করলাম। তো সেই থেকে আমার মানে ইচ্ছা, আমি একটু একটু করে এই বিভিন্ন ধরনের পাটিসাপটা, মানে একটা শিল্প আসলে, রান্না একটা আর্ট একদম। তো যেটা এটা যেভাবে করতে পারে, প্রেজেন্ট করতে পারে আর কি। তো আমি এটাকে বিভিন্নভাবে 2-3 ধরনের পাটিসাপটা করলাম, একটা ঝাল করলাম, একটা ক্ষীর দিয়ে করলাম, তারপরে আরেকটা করলাম আপনার ওই যে পালং শাক দিয়ে পালং পাটিসাপটা করলাম। তো এটা আমার কিন্তু পরের কথা আর কি, ওই যে নিজের ভাবনা থেকে এক একটা করে রেসিপি তৈরি করেছেন। হ্যাঁ রেসিপি তৈরি করলাম। তারপরে একবার এই পিঠা থেকে আবার অন্য পিঠায় গেলাম, আবার আরেক পিঠা, এরকম করতে করতে আমি মানে ইউটিউবে সার্চ দিয়েও দেখলাম। তারপরে আমার যে ইচ্ছা জাগলো যে আমি কেন একটা মেলা দেখি একটা অংশগ্রহণ করব। তারপরে ফার্স্ট মেলা আমি কেরি ফ্যামিলিতে, একটা বড় শপিং মল ছিল আমাদের ওখানে, তো ওইখানে আমি অ্যাটেন্ড করলাম। তো প্রথমে আমি থার্ড হলাম ওইখানে। আমার আইটেম ছিল 15টার মতো আইটেম ছিল, তো ওখানে আমি থার্ড হলাম। ততদিনই 15টা নিজের একদম নিজে করা, সব নিজে একবার বুদ্ধি খাটিয়ে খুব মানে যত্ন সহকারে করেছিলাম আর কি। পিঠাগুলো টেস্টিও হয়েছিল, সবাই বলল, প্রশংসা করলো সবাই। তারপর নেক্সটে আবার করলাম, তখন সেকেন্ড হলাম, আবার পরে ফার্স্ট হলাম। তো পরপর 4 বছর আমি ফার্স্ট হলাম, ওইখানে চ্যাম্পিয়ন। তারপরে অভিনন্দন। এবং তারপরে তো সেইখান থেকে এই যে আমাদের শতাব্দী পিঠাপুলি, আমরা বিশ্বাস করি যে শতাব্দী ধরে টিকে থাকবে। এখন খুব ভালো লাগছে আপু আপনার কথা শুনে, এবং দেখেন আপনার কথা শুনে আমাদের আজকের আড্ডায় আমাদের সাথে লেডিস ক্লাবে যুক্ত হয়ে গেছে আমাদের প্রিয় রেবেকা কবির আপু, আমাদের শানু আক্তার আপু, শারমিন ফারজানা, মিষ্টি আপু, এবং সুদূর কানাডা থেকে আমাদের প্রিয় রাশিদা আপু, নাহিদা নেলি আপু, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি একটা বিরতিতে যাই। বিরতি থেকে এসে সবার প্রথম রান্নার স্মৃতির কথা এক এক করে শুনবো। দর্শক, রান্না ব্যাপারটাই দারুণ, কারণ রান্না তো শিল্প, আর রান্না হচ্ছে সেই অনুভূতির ব্যাপার যা আপনার হাতের খেয়ে আরেকজন বলবে বাহ, আর সেটা শোনার জন্য আপনি অপেক্ষায় থাকেন। কি ঠিক বলিনি? হ্যাঁ, আর আমরা অপেক্ষায় থাকি আপনাদের সাথে দারুণ একটা জমিয়ে আড্ডা দেবার। শুধুমাত্র একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরবো সেই আড্ডায়। আমাদের সাথেই থাকুন নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ। বিরতির পর ফিরে এলাম নেক্সাস লেডিস ক্লাবে। নেক্সাস লেডিস ক্লাব মানেই দারুণ আড্ডা, আর সন্ধ্যা 6টা বাজলেই তো আমাদের বন্ধুরা যে যেখানে থাকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যুক্ত হয়ে যায়। আর সেটা দেখে আপনারা যারা এখনও যুক্ত না হয়ে বসে আছেন, আমি বলবো একেবারেই লস করছেন। আর লস করলে এটা মানে মিস করলে
দারুণ লস, আর শুধু আপনার লস না, আমাদেরও লস। তাতে আমরা আপনাদের অনুভূতির কথা জানতে পারবো না, আর জানা না মানে কিন্তু পিছিয়ে থাকা। আমরা চাই আপনাদের থেকে শুনতে, কারণ নেক্সাস লেডিস ক্লাব মানে দ্বিধা ভুলে মন খুলে কথা বলার প্ল্যাটফর্ম। আর আজ তো প্রথম রান্নার স্মৃতির কথা আমরা শুনবো আপনাদের কাছ থেকেও। অবশ্যই যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। আর স্ক্রিন আসলে জুম এরই মধ্যে এক এক করে ভরে উঠছে, একেবারে রঙে রঙে রঙিন হয়ে যাচ্ছে। আমার তো কি ভালো লাগছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের তানিয়া নেওয়াজ আপুকে, অনেক দিন পরে আপুকে পেয়েছি। সোনিয়া আক্তার আপু যুক্ত হয়েছে, সবাইকে অনেক শুভেচ্ছা। আমার মনে হয় আজকে আমি একটু অন্যভাবে শুরু করি। সাধারণত আমি রাশিদা আপুকে দিয়ে শুরু করি, কিন্তু আজকে আমি সামান্তাকে দিয়ে শুরু করি, যে সামান্তা সব থেকে ছোট। যে সামান্তা, তোমার কি কখনো রান্না করার অভিজ্ঞতা হয়েছে কিনা? আপু তোমার সাথে আমার আরি, হাসতে তোমার সাথে আমার আরি। আরি আমার সাথে কেন আরি সোনা? হ্যাঁ একদম, তোমাকে আমি কতবার করে বলেছি আমার আইডিটা নষ্ট হয়ে গেছে, তুমি নিউ আইডি দিয়ে তুমি কি খেয়াল করেছো সামান্তা, যে আমার ফেসবুকে আমি লাস্ট কতদিনে কোনো পোস্ট কিচ্ছু দেই না, আমি আসলে এত ব্যস্ততার মধ্যে যাচ্ছি। হ্যাঁ, যাই হোক, এটা কিন্তু আমাদের ব্যক্তিগত কথা, আর টেলিভিশনে ব্যক্তিগত কথা বলতে নেই। হ্যাঁ, এখন তুমি আমাকে আগে বলো, তোমার সেই কথাটা বলো, যে তুমি তোমার রান্নার কোনো অভিজ্ঞতা থাকলে সেটা বলো। আপু আমি তো ছোট মানুষ, আমি রান্না করতে পারি না, আমি অনেক ফ্রিজ থেকে, কিন্তু আমার আম্মু অনেক সুন্দর সুন্দর রান্না করে, তাই না? সেগুলো আমি খাই আর ইফতারে সবাই লোক করাই। আহা, বাহ। ওকে সামান্তা, আমরা এখন দেখি তাহলে রাশিদা আপুর কাছে শুনি, আর এর মধ্যে হাসিনা আপু যুক্ত হয়ে গেছে। রাশিদা আপু, আপনি তো এখন কানাডিয়ান হয়ে গেছেন, কিন্তু নিশ্চয়ই সেখানে বাঙালির রসনা বিলাস সবসময় আপনাকে টানে, বা বাঙালি যেখানেই যায় তার রসনা বিলাস কখনো ভুলে না। কিন্তু সেই রসনা বিলাসের প্রথম সূত্রপাত আপনার জীবনে, যখন প্রথম রান্নার অনুভূতির কথা, সেটা নিশ্চয়ই মনে পড়ছে আজকে আমাদের টপিক দেখে। জি, সবাইকে ধন্যবাদ। কানাডা থেকে শুভ সকাল। সুবর্ণা আপু, তোমার শাড়িটাও সুন্দর মানিয়েছো, খুব সুন্দর বলতেই হয়। আমাদের একটু একটু করে তুমি সুন্দর সুন্দর শাড়ি পরে লোভ লাগাও, এটা ঠিক না। দূর থেকে আমরা হাই হাই করি। না, এতে করে হবে কি রাশিদা আপু, কানাডায় থাকলেও তুমি শাড়ির কথা ভুলবে না, শাড়ি তোমাকে টানবে, যে না শাড়ি তো পরতে হবে। সত্যি তাই। এমনিতে শাড়ির প্রতি দুর্বল, তার উপরে টানবে, দেশে যেতে হবে তাড়াতাড়ি। ঠিক তাই, তাড়াতাড়ি চলে আসে, আমরা স্টুডিওতে বসে সামনাসামনি দারুণ আড্ডা দিব। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। তো আসলে প্রথম অভিজ্ঞতার কথা যদি কানাডার কথা বলতে হয়, হ্যাঁ তখন 2007-এ মাত্র এসেছি। খুব কম মেলা হতো, বাঙালি অনুষ্ঠান খুবই কম হতো, আর বাঙালি স্টল হলে তো মানে কুকিং বা খাবারের কোনো স্টলই থাকতো না, হালাল বলতে ফুড থাকতোই না। 2007-এর দিকে খুবই টাফ ছিল, তখন একটা হালাল কোনো খাবার খেতে হলে অনেক দূরে আমাদের যেতে হতো। তা আমি তখন চিন্তা করলাম, এখানে তখন বিরিয়ানি লাভার ছিল, সবাই খুব চিকেন বিরিয়ানি খুবই পছন্দ করতো। আমিও মানে এতগুলা কখনো এত পরিমাণে কখনো আমি রান্না করিনি বিরিয়ানি। তো যাই হোক, সাহস করে আমি ওই একটা মেলাতে একটা স্টল দিলাম, চিকেন বিরিয়ানি স্টল। তো আমি তো ভাবিনি কেমন হয়েছে, সেটা তো আমি এখন বলতে পারবো না, যেহেতু অনেক পরে রান্না করেছি। ভালোই হয়েছে, মানে 2 ঘন্টার ভিতরে আমার তো সব শেষই হয়ে গেছে। উল্টো ওরা আমাকে অর্ডার দিয়েছে যে আমি যেন তাদেরকে সাপ্লাই দিই। বাহ, সো এটা আমার খুব গুড এক্সপেরিয়েন্স। এইটা অনেক বড় পাওয়া। খাবারটা আসলে অন্যরা খাবে, খেয়ে যখন তৃপ্তি পাবে বা দ্বিতীয়বার নিতে চায় বা খেতে চাইবে, তার মানে হচ্ছে যে সেই রান্নাটা সার্থক। দারুণ, শুনেই ভালো লাগলো। আর আমার কিন্তু জিভে জল চলে আসে, আমি রান্না বাড়ার কথা শুনছি। হ্যাঁ, প্রোগ্রাম শেষ পর্যন্ত গিয়ে আমার পেট বোধহয় ওই মানে একদম চোচো করতে থাকে না, ক্ষুধায় এরকম হয়ে যাবে যা অবস্থা। তন্দ্রা আপুকে শুনবো। তন্দ্রা আপুকে দারুণ সুন্দর দেখাচ্ছে, একদম মানে নীল একটা শাড়ি, বাটিক বাটিক, খুব ভালো লাগছে তন্দ্রা আপু। আপু শুভ সকাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি আপু সুন্দর সাজায় আমাকে আপু। আপু কথাটা ভেঙে, আরে হ্যাঁ আপু, হ্যাঁ
তুমি অনেশ্বর আপু, তোমার সৌন্দর্যে তোমার অবশ্যই হবে। তো যাক আপু, অনেক ধন্যবাদ আপুর বোধহয় আমরা নেটওয়ার্কের নতুন প্রবলেম। রান্নার গল্প আর একটু তন্দ্রা শোনো। আপু, আমি তাহলে তোমার কথা একটু পরে শুনবো, মানে নেটওয়ার্কের যেহেতু প্রবলেম, আমি অন্য কাউকে শুনি এখন। মিষ্টি আপু, শোনা যায়? না আপুকে শুনতে পাচ্ছি না, আপুর নেটওয়ার্কের প্রবলেম। মিষ্টি আপু, শোনা যায় আপু? না তন্দ্রা আপুকে আমি শুনতে পাচ্ছি হ্যালো, না। আমাদের টিমকে, টেকনিক্যাল টিমকে বলবো যে তন্দ্রা আপুর কানেকশনটা যদি ঠিক হয় আমরা পরে শুনবো। হ্যাঁ, আমরা মিষ্টি আপুর কাছে আসি। মিষ্টি আপু, তুমি তো মিষ্টি, যা জি রান্না আপু। করবে সেটাও বোধহয় আরো বেশি বেশি মিষ্টি হয়ে যায়। সো তোমার কাছ থেকে শুনতে চাই তোমার জীবনের প্রথম রান্না এবং প্রথম মিষ্টি রান্নার কোনো রকমের কোনো মিষ্টি আইটেম, সেটা রান্নার অনুভূতির কথা। ধন্যবাদ আপু, তুমি সবসময় সুন্দর কোশ্চেন করো, তোমাকে দেখতে ভালো লাগছে। শুভ সন্ধ্যা সবাইকে। থ্যাংক ইউ। আপু, রান্না হচ্ছে, লেখাপড়াই তো সারা জীবন করলাম, আম্মু রান্না করতে দিত না, কখনোই রান্না করতাম না। তো আমার কাজটা ছিল যে গেস্ট আসলে চা বানায় খাও, তো চাটা সুন্দর পারতাম, এছাড়া আর কিছু না। তারপরে বিয়ে হলো, বাচ্চা হলো, বাচ্চার খিচুড়িটা রান্না দিয়েই আমার রান্নাটা স্টার্ট। ঠিক আছে। তো যেটা মিষ্টি রান্নার কথা বলছো আপু, বিয়ের পর বাবা শাশুড়ি খুব আদর করতো, আমাকে কিচেন যেতে দিত না রান্না করতে। তো হঠাৎ আমার মনে হলো আমি রান্না করবো, ঈদের আগে কিনা আমি বললাম আম্মা রান্না করবো, আমাকে দিল জর্দা রান্না করতে। আমি তো তাড়াতাড়ি আম্মুকে ফোন দিলাম, আম্মা কেমনে রান্না করবো? বলে ইটস এ ভেরি ডিফিকাল্ট, হাউ, মানে কিভাবে তুমি এটা করবা? যাই হোক, জর্দা রান্না করেছিলাম জীবনের প্রথম আপু, অনেক ঘি এভরিথিং দিয়ে রান্না করলাম, কিন্তু রান্নার পরে দেখলাম জর্দালের চালটাই ফোটে নাই। তার মানে তুমি নিশ্চয়ই চিনিটা আগে দিয়ে দিয়েছিলে, তাই না? মেবি আমি তো তখন জানতাম না যে কি সিদ্ধ করতে হয়। মানে এই হচ্ছে আমার প্রথমের বিটার এক্সপেরিয়েন্স। তো এখন তো ধীরে ধীরে আল্লাহর রহম সব রান্নাই পারি, কত মানুষকে রান্না করে খাওয়াই, মেয়েদের তো রান্না করতেই হবে, করতেই হয়। এই হচ্ছে এক্সপেরিয়েন্স। ঠিক তাই, এবং এটা আসলে অনেক আনন্দের। আমার রান্নার কথা যদি বলি, মানে আমার আম্মু, ওই যে চিনির কথাটা, যেটা আমার আম্মু খুব ভালো রাঁধেন, আমার দাদিমাও খুব ভালো রাঁধতেন। তো কেমন করে ওই ওই বলেন যে রক্তের ভিতর থেকে মায়ের হাত পায়, দাদির হাত পায়, ওরকম কিছু কিছু বোধহয় পেয়েছি। টুকটাক আমার রান্না খারাপ হয় না। তো যেটা দেখতাম যে আম্মু যখন রান্না করে আমার খুব আগ্রহ নিয়ে, এমনি আমি ছোট তো আম্মুর খুব ন্যাওটা ছিলাম, তো আম্মুর সাথে সাথে আম্মু কিছু দিচ্ছে, আম্মু এটা কি দিলে, হ্যাঁ আম্মু আবার এটা বলতো যে এটা দিলাম, এটা দিলে এরকমের হয়। এমনকি স্পাইসের যে ডিফারেন্সেসগুলো দেওয়ার কারণে, যে কোনটা যেমন কালো গোলমরিচ কেন দেয়, সাদা গোলমরিচ কেন দেয়, একটা যে ঝালের জন্য, একটা সুগন্ধের জন্য, হ্যাঁ এই জিনিসগুলো না আম্মু বলতো। এবং এই যে চিনির ব্যাপারটা, ফলে মিষ্টিতে কখনো আগে যেটা পায়েস বা জর্দা বা কোনো কিছুতে যেখানে চাল থাকবে, সেদ্ধ হওয়ার ব্যাপার থাকবে, কখনোই কিন্তু চিনি একসাথে দেওয়া যাবে না, আগে সেদ্ধ হবে তারপরে চিনি দেওয়া। এই যে টুক 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 এক একটা মানে টিপসের মতো। পরে যখন বড় হয়েছি, রান্না করতে গেছি, বোধহয় কাজে লেগেছে এগুলোই। ভাল লাগলো শেয়ার করে নিজেরটাও। এর মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের বন্ধুরা সব আগ্রহ নিয়ে অপেক্ষা করছে, শুনবো বন্ধুদের কথা। কিন্তু একটা ব্রেক নিয়ে আসি নাকি? যাবো একটা ব্রেকে? যাই একটু ব্রেকে, হ্যাঁ। ঠিক তাই দর্শক, এই আড্ডা থেকে মন চায় না, তবুও একটু অনুভূতি নিয়ে যাচ্ছি আপনাদের কাছ থেকে একটা ছোট্ট বিরতিতে, কিন্তু এক্ষুনি ফিরবো। থাকুন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। আজ পুরো লেডিস ক্লাব জুড়ে একেবারে রান্না বাড়ার গল্প, আর মনে হচ্ছে যে ম করছে নানান রকমের সব রান্নার সুগন্ধে। ঠিক তাই, আমার অনুভূতি কিন্তু খুব স্ট্রং। আমি বিশেষ করে রান্না যেটা একবার খাই খুব ভালো লাগে, সেটা আর মনে হয় কখনো আমার জিভের যে স্বাদ, সেটা কখনোই যায় না। রান্না কিন্তু আসলে অন্য বোধহয় বাকি সবার ক্ষেত্রে একই রকম। ভালো কোনো একটা রান্না, ভালো কোনো একটা খাবার খেলে সেটা সারা জীবন আমাদের স্মৃতিতে থাকে, এবং একটা কেমন জানি তুলনা হয়ে যায় যে ওই যে খেয়েছিলাম না ওই রান্নাটা, ঠিক ওই রকমের একটা কিছু খেতে চাই। আপনাদের ক্ষেত্রেও বোধহয় এরকমেরই হয়। আর প্রথম রান্নার কথা, সেটা তো দারুণ একটা স্মৃতি, দারুণ একটা অভিজ্ঞতা। সে গল্প শুনতে চাই আপনাদের কাছ থেকে। যুক্ত হবেন, দেখুন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে, চলে আসুন। আর এর মধ্যে আমাদের জুমে আসলে বন্ধুরা অনেকেই আছে, শুনবো তাদের কথা। তবে তার আগে আবার একটু স্টুডিওতে ফিরি যে বাপার কাছে। যে বাপা,
প্রথম যে কোনো কিছুই কিন্তু খুব আনন্দের এবং একটা আলাদা এক্সাইটমেন্টেরও। মেয়েদের জন্য প্রথম রান্না যখন সেটা হয় শ্বশুর বাড়িতে, সেটা কিন্তু একদিকে যেমন এক্সাইটমেন্টের, তেমনি একটা দারুণ ওই যে টেনশনের যেই আর ভয়। কুঞ্চিত রেখা কপালের মধ্যে দেখা যায়, একটা ভয়, একটা ভালো লাগা যে নিজের সংসারে রাখছি, সব কিছু মিলিয়ে আপনার সেই প্রথম অভিজ্ঞতা কেমন ছিল? আমার হচ্ছে গিয়ে খুবই এটাও আরেকটা অভিজ্ঞতা যে শ্বশুরবাড়িতে তখন তো বয়সও অনেক কম ছিল। তো এবং আপনি একেবারেই বাল্যবিবাহ যাকে বলেন। তো তখন আমার যৌথ ফ্যামিলি আমার শ্বশুরবাড়িতে। তো আমাদের দেখা গেছে যে আমাদের বিয়ের পর আমার হাজব্যান্ড সবাই ছোট, তো উনি আর ওনার আমার হাজব্যান্ডের ইমিডিয়েট বড় যে আমরা আলাদা আর কি। তো আমার হাজব্যান্ড তখন কলেজে লেকচারার ছিল, তখন 1টার দিকে ওর টিফিন আওয়ার, তো খেতে আসবে। তো আমার শাশুড়ি দায়িত্ব দিল যে তোমার হাজব্যান্ড যেহেতু আসবে তোমাকে রান্না করতে হবে, তো এটা হচ্ছে তোমার তো এটা বেশ 6-7 মাস পরের কাহিনী। তো ততদিনে ওদের বাসার সব রান্না টান্না আমি দেখে ধরনটা বুঝে গেছেন। দেখে ধরনটা। আর আমার হাজবেন্ড হচ্ছে গিয়ে আপনি যাই দেন তাই ওর কাছে ভীষণ মজা, এই ভয়টুকুন আমার তেমন কাজ করতেছিল না। কিন্তু আশেপাশে যে আমার শাশুড়ি আছে উনি খেয়ে কি বলবেন। তা আমার শাশুড়ির আবার বেগুন খুব পছন্দ ছিল। ওনারা আবার একটা রান্না করতো যেটা হচ্ছে গিয়ে টাঙ্গাইলের রান্না, এটা বেগুন খাসি বলতো। আচ্ছা, তো বেগুন খাসি প্রথমে এটাও আমার খুব জীবনের একটা ইন্টারেস্টিং যে আমি খাসির মাংস খুঁজেছি। তো ওই বেগুন খাসিটা আমার খুব ছিল যে আমি খাসির মাংস খুঁজে পাই নাই, আমাকে যেদিন রান্না করতে দেওয়া হলো সেদিন আমি বেগুন খাসিটাই রান্না করেছি। যে এটা খুব ইজি প্রসেস, শুধু কাটিংটা একটু অন্যরকম, শুধু ইজি প্রসেসে রান্না করলাম। তো রান্না করার পর আমার শাশুড়ি আমার বসেই ছিল যে আমি এসে জিজ্ঞেস করতেছিলাম এটা কতটুকু দিব, এটা কতটুকু দিব, কারণ আমার শ্বশুরবাড়িতে একটু ঝাল বেশি খেত তারা। তো আমি সুন্দর করে রান্না করলাম। রান্না টান্না করার পর আমার শাশুড়ি আবার অনেক সময় ওনার একটু অ্যাজমা পেশেন্ট ছিল, উনি ব্ল্যান্ড করে খেত আর কি, মানে খুব সফটলি যেন গিলে ফেলা যায়। তো আমার হাজব্যান্ড তো খেতে এসে সে তো খুবই পঞ্চমুখ প্রশংসায়, তো আমি ওরটা ধরলাম না, যে ও তো বলবেই, কারণ সবাই সামনে ওর বউ রান্না করেছে ওইটা বলবে। কিন্তু যখন আমাকে ব্লেন্ডারে ব্লেন্ড করার দায়িত্ব দেওয়া হলো আমার শাশুড়ির জন্য, তখন আমার তো মানে কলিজা করতেছে যে আমার শাশুড়ি কি বলবে। তখন একটা মজার, তখন 5-6 টাকা দামের একটা মিমি লেখা থাকতো একটা চকলেট। তো ওই চকলেটটা আমার কাছে ভীষণ ভালো লাগতো। তা দেখা গেছে যে আমি আমার নিচতলা আমার ভাগিনা ছিল, ওকে দিয়ে আমি একটা মিমি আনাইছি। মিমি আনানোর পর সেই রান্না করা খাবারের মধ্যে ব্লেন্ড করার সময় আমি মিমি দিয়ে দিয়েছি। আমার কাছে যেহেতু ভালো লাগবে, তখন আমার শাশুড়ির কাছেও ভালো লাগবে এই খাবারটা, একটু অন্যরকম টেস্ট হবে, মিমির একটা স্বাদ পাবে। তো আমি খাওয়া দাওয়ার পর আমার শাশুড়ি খেলো, খুব মজা করে খেয়েছে। পরে আমি বললাম যে মা কেমন লেগেছে, বলে কি খুব মজা লাগছে। যে আমি বললাম যে এই যে দেখেন আমি একটা জিনিস দিয়েছি, ওইটার মধ্যে আবার মিমি দিয়েছি। মিমি দেওয়ার পর ওইটার আবার মানে টেস্টটা একটু অন্যরকম হয়ে গেছে, কিন্তু আমি ওই টেস্টটা নেই নাই, কারণ ওই ব্লেন্ড করা খাবার আমার শাশুড়ি খেয়ে বলছে যে খুব মজা হয়েছে। কিন্তু ওই দুক ভাবটা ছিল। ওইটাই তো মজা। কানিসাপুর ক্ষেত্রে একই প্রশ্ন, যে শ্বশুর বাড়ির প্রথম রান্নার সে অভিজ্ঞতা এবং সেটা কতখানি প্রশংসা পেয়েছিল? আচ্ছা, আমার প্রথমবারে কে খেয়েছিল, কার পাতে সার্ভ করেছিলেন? শ্বশুরবাড়িতে আমি যখন যাই, প্রথম রান্নাটা ছিল আমার ওই বুটের ডাল দিয়ে গরুর মাংসটা আর কি। এটা ওরা খুব পছন্দ করেছিল। কোন এলাকার মানুষ আপনারা? আমরা বগুড়া, শ্বশুরবাড়ি বগুড়া, আমাদের বাড়ি ময়মনসিংহ। জি। তো ওইটাও খেতে ওরা। তো ওইখানে তো আমি বুটের ডাল দিয়ে গরুর মাংসটা রান্না করি। তো প্রথম দিন একটু ঝালটা বেশি হয়ে গিয়েছিল, তারপর থেকে আস্তে আস্তে। আর আমার হাজব্যান্ড ছিল আর্মি অফিসার ছিল। তো আর্মিতে সবাই ভাবিরা দেখতাম যে অনেক খাবার পারতো, অনেক সুন্দর সুন্দর খাবার, খুব তাদের টেস্টি খাবার তৈরি করতো। তো আমি তো পারতাম না আসলে কিছুই। তো বিয়ের পরে আমি ইন্টার পাস করার পরে যখন অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি তখন বিয়ে হয়ে যায়। তো আমি আসলে
পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত থাকতাম আর কি। আপু রান্নাটা সাধারণত মেয়েরা সংসারে গিয়েই শেখে, হ্যাঁ, সেটা সংসারে বাধ্য গিয়ে হয়ে একদম, শেখে। একদম। তারপর বাধ্য হয়ে সবাই ওই যে কোর্সমেটরা আসতো, সবাই বলতো যে আপনি ভালো রান্না টান্না করেন, দেখি খাই, আমরা তো খেতে আগ্রহী, আপনার রান্নাটা ভালো লাগবে, আপনি রান্না করেন। তারপরে আমি ওই যে যখন রান্না করতাম তখন আমার মামিকে ময়মনসিং ফোন করে রেসিপিটা জিজ্ঞেস করতাম যে মুরগিটা কিভাবে রান্না করতে হবে, কাবাবটা কিভাবে করতে হবে, এরকম করতে করতে তো মোটামুটি ভালোই বলতো। তারপরে আমি বিভিন্ন জায়গায় কোর্স করি, রান্নার কোর্স করি, যে ওনারা এত ভালো ভালো রান্না করে, আমাদের ক্লাব নাইট হইতো, ওইখানে রান্না করে নিয়ে যেতে হয়, ওয়ান ডিশ পার্টি হতো। তো তারপরে আমি ওই যে বিভিন্ন জায়গায় কোর্স করার পরে দেখা গেল যে কাবাবটা খুব ভালো পারতাম, আর এখন তো রীতিমতো এক্সপার্ট। হ্যাঁ, তারপরে থেকে আমি মানে আসলে ইচ্ছা শক্তিটাই মানুষের সবচেয়ে বেশি। এটাই। ইচ্ছা এবং শক্তি রান্নাটা ছিল। আমার বোধহয় কম বেশি মানে নারীদের ক্ষেত্রে ভিতরে থাকেই, মা, খালা, দাদি, নানির কাছ থেকে এটা genetic একটুখানি জাস্ট কোনো রকম ভাবে ধরে নিতে পারলেই হলো, ভালো লাগাটা তৈরি করতে পারলেই হলো। আমাদের বন্ধুর সংখ্যা আরও বাড়ছে, আর না শুনতে পারলে তো বিপদে পড়ে যাব। এর মধ্যে হোসনে খালামণি যুক্ত হয়েছে, শুভেচ্ছা খালামণিকে। আমরা শুনি, দেখি শানু আপাকে একটু শুনি। শানু আপা তো বরিশালের মাইয়া, এবং বরিশালে কিন্তু দারুণ মানে মানুষজন খুব দারুণ দারুণ সব খাবার খায়, অনেক রকমের পিঠাপুলি। আপুর কাছে একটু শুনি যে আপু প্রথম কবে রেঁধেছিল, বা প্রথম কোনো পিঠাই কি বানিয়েছিল না কি করেছিল? আপু আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, খুব হ্যালো ভালো আছি আপু। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। কেমন আছেন? ভালো আছেন? ভালো আছি আপু। প্রথম রান্না হচ্ছে, আমাদের বাসায় মেহমান আসবে, এখন আমার আম্মু ইলিশ মাছ কুইটা রেখে গেছে, তারপরে আপনার আতপ চাল রেখে গেছে, আর আমাকে বলে গেছে কি যে মেহমান আসলে আমার একটু বলিস, ঠিক আছে, কেউ যে খবর পাঠাস আমি আসবো। আমি কি করছি, মানে দুপুর হয়ে যেতেছে, মানে একদম খিদাও লাগতেছে, আমি ওই আতপ চালের ভাত বসাই দিছি, আর মিষ্টি কুমড়া আর ইলিশ মাছ চুলা রান্না করছি, মানে পুড়ে গেছে ইলিশ মাছ আর ওই যে মিষ্টি কুমড়া একদম পোড়া পোড়া হয়েছে, মানে বেশি পুড়ে গেছে আর কি, আচ্ছা, ভাতও পুড়ে গেছে। এটা আপনার শেষে করছে কি, ওইটার ভিতরে মিষ্টি আলু আছিল, আর হাঁসের ডিম নিয়ে আসছে, গ্রাম থেকে মিষ্টি আলু নিয়ে আসছে, হ্যাঁ। ওগুলো দিছে। এবার ডিম ঠাস ঠাস করে পড়তে আছে, আর বাড়ি শুদ্ধ সবাই কি হয়েছে ব্যাপারটা কি। এখন আম্মা এসে বলতেছে, কয় তুই চুলার কাছে গেছো, কত রান্না করতে কইছে কেটা, তোরে কইছি মেহমান আসলে আমারে বলবি, আর ইলিশ মাছ রেখে মেহমানরা খাওয়াবে, আর আতপ চাল রেখেছে তাদের জন্য পিঠা বানাবে, কিন্তু আমি আতপ চাল দিয়ে ভাত বসাই রান্না দিচ্ছি করে। আর মিষ্টি রান্না করছি। বাহ, এবার বাড়ি শুদ্ধ সবাই বলে রান্না তো ভালোই হয়েছে, রান্না হয়েছে, আর আমাকে সবাই খাইতে দাও। এবার সবাই ভাগযোগ করে শানু রান্না করছে কেমন হয়েছে, সবাই খাইয়ে খাইয়ে বলতেছে হ্যাঁ মজা হয়েছে, বলতেছে খুব ভালো হয়েছে। মানে ওই দিন মানে অনেককে মিললে আর কি, অল্প রান্না করছে কিন্তু সবাই মিললে আর কি হাতে হাতে খেয়েছে সবাই মিলে ভাগযোগ করে। খাইছে। এটা অনেক মানে বড় পাওয়া খুবই মজা তোমার হয়েছে। জন্য। আপু কত বড় ছিলে তখন তুমি, শানু আপু? তখন আমি এসে পড়ি, কত 7-এ পড়ি ও, তখন। মানে ছোটই ছিলে। আর- বাহ, দারুণ। হ্যাঁ, খুব আমার তো তখন মনে হলো তুমি সবাই যেভাবে মিলে- গল্প বললে আমি একদম দেখতে পেলাম যে ঘটনাগুলো ঘটছে। দারুণ। আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে এসে বাকি বন্ধুদের কথা শুনবো, নিশ্চয়ই সবাই থাকবে আমাদের সাথে। দর্শক আপনারাও থাকবেন, ছোট্ট একটা বিরতির পরে ফিরে আসছি এক্ষুনি নেক্সাস লেডিস ক্লাবে। দর্শক সবাইকে আরও একবার শুভেচ্ছা, আমন্ত্রণ। বিরতির পর ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস লেডিস ক্লাব। আর আজকে আপনাদের প্রিয় আয়োজনের প্রিয় বিষয় রান্না বাড়ার প্রথম স্মৃতির কথা আমরা আজ বলছি, শুনছি বন্ধুদের কাছ থেকে, আপনাদেরটাও শুনবো। আপনার স্মৃতির কথা মনে মনে রেখে দিলে চলবে না, সেটা আমাদের সাথে শেয়ার করতে হবে। আর শেয়ারিং ইজ কেয়ারিং স্যার। যুক্ত হয়েছেন আমাদের সব বিউটিফুল লেডিস। দেরি না করে আমাদের টেলিভিশন স্ক্রিনে দেখেন জুম আইডি এবং পাসওয়ার্ড অনুযায়ী চলে আসেন জুমে। আর এখন তো পুরো ভরে গেছে রন্ধে, ওবায়দা খালামণি চলে এসেছে, মারিয়াম বেগম আপা এসেছে, সবাইকে শুভেচ্ছা। এখন তন্দ্রার দিকে কি একটু শুনতে পারবো? আমরা দেখি তো তন্দ্রাদির নেটওয়ার্ক ঠিক আছে কিনা। শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে শুনতে জি পাচ্ছেন? আপু, জি আপু শুনতে পাচ্ছি। আপু আপনার আপনাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ, আপনাকেও ভীষণ সুন্দর দেখাচ্ছে, শুরুতেই বলেছিলাম। So, আপু এই যে রান্নার, আমাদের সুন্দর আপুটার রান্নাও নিশ্চয়ই খুব সুন্দর, খুব মজা। প্রথম রান্নার স্মৃতি শুনবো, তবে সেটা শ্বশুর বাড়িতে করা প্রথম রান্নার কথা, এবং সেই প্রশংসায় নিশ্চয়ই পেয়েছিলেন। আপু আমার মা চাচি খুব ভালো রান্না করতেন, ফুপুরা, তো আমি খুব একটা ভালো জানতাম না।
ইউনিভার্সিটি পড়ার পরে রেজাল্টের পরে বিয়ে হয়েছে। সরি আপু। আচ্ছা তো শাশুমা আমাকে একদিন রান্না করতে দিয়েছে মুরগির মাংস। তো আপু এখন পরিমাপ আর পরিমাণ এই দুটো তো রান্নায় ঠিক হতে হয়, যদি কম বেশি হয় তো আপু বুঝতেই পারেন। তা আমি এখন রান্নার শেষের দিকে কেন মনে হলো যে আমার একটু জিরা বোধহয় কম হয়েছে, জিরা গুঁড়া আর একটু, তারপরে গরম মশলা হলো যে আরেকটু দিতে হবে, ওই দিতে দিতে বেশি হয়ে গেছে। এখন খেতে বসছি, রান্না তো করেছি, এখন ডাইনিং এ খেতে বসছি, শ্বশুর শাশুড়ি মা ননদ হাজবেন্ড, এখন দেখি কেউ কিছু বলে না আপু। তো ভয়ে বুকটা আমার দুকো দুকো করছে যে মুরগি আমি মুখে দিয়ে দেখি আসলে খাওয়ার মতো হয়নি। সবাই খেয়ে গেল আর বললো যে বা যা হয়েছে হয়েছে, এরপরে আরো ভালো না হতে। তো এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। এখন আপু মোটামুটি খারাপ না। জি থ্যাংক ইউ। আমি আমার দাওয়াত নিশ্চয়ই আছে, আমি যাব কিন্তু খেতে। অনেক ধন্যবাদ তানিয়া আপু। তোমার নানা রকমের মজার রান্নার গল্প আমি আমাদের লেডিস ক্লাবের যে গ্রুপ আছে সেখানে যে বিভিন্ন গেট টুগেদার হয় আমাদের বন্ধুদের এ বাড়ি ও বাড়ি, সেখানে অনেকের পোস্টের মধ্যে দেখেছি শুনেছি যে ইভেন আমাদের এখানে যখন আমাদের যে মেলা হয়েছিল সেখানেও বোধহয় তোমার একটা আইটেম ছিল। সো আমরা জানি যে তানিয়া আপু ভালো রাঁধে এবং একদিকে যেমন সে খুব দারুণ সংসারী, সব দিক গুছিয়ে চলে, রান্নাও ভালো করে এবং সুন্দরী, আমাদের সাথে আড্ডা দেয়, সব দিকে পরিপূর্ণ। কিন্তু সেই শুরুটা কিভাবে হয়েছিল, প্রথম রান্নার সেই স্মৃতি আজকে শুনি। প্রথম কি রান্না করেছিল আপু? আমাকে বলছেন সুবর্ণা? হ্যাঁ তানিয়া আপু। ও ধন্যবাদ, খুব সুন্দর লাগছে সবাইকে। আর আমার প্রিয় একজন আপু আছে জেবা আপু, আপুকে অনেক অনেক শুভেচ্ছা। আপু আমাকে অনেক আদর করে, দেখা হলেই জড়িয়ে ধরে, খুব আদর করে, তো তার জন্য অনেক অনেক শুভকামনা। আর আমার প্রথম যে রান্নার স্মৃতি সেটা হলো আমার বাবার সাথে। আমার আম্মা আমি যখন ক্লাস মনে হয় তখন 5-এ পড়ি, তো আমি ছোটবেলা থেকেই রান্না খুব পছন্দ করতাম। আম্মা, এই যে তুমি যে বললে আপু যে তুমি তোমার আম্মুর ছোট, পেছনে পেছনে থাকতে, আমিও ঠিক সেম। আমাদের ফ্যামিলিতে সব বোনদের ছোট আমি, তো আমিও আম্মার পিছে পিছে থাকতাম। আর সবকিছু যখন রান্না করতো, এবং আমি কারো বাসায় গেলেও কিচেনে যেতাম, যে সবার সাথে দেখতাম কি কি রান্না করছে, কি দিচ্ছে, এরকম। আমাদের এলাকাটাই এরকম ছিল, সবাই সবার বাসার এক্সেস ছিল এবং কিচেনে এক্সেস ছিল, এরকম আগের যেরকম পরিবেশ হয় আর কি। তো আমিও আম্মার সাথে লেগে থাকতাম। তখন আম্মা একবার নানা বাড়ি গেল আমাকে রেখে, আর আমার আব্বা ছিল খুব আম্মার সাথে দুষ্টামি করতো আর আমাদের সাথেও। তো আব্বা কি করলো, অনেক মাছ নিয়ে আসলো, করলা নিয়ে আসলো, টমেটো নিয়ে আসলো। আব্বা বলল, তোমার মা আমাকে বেশি মাছ ভাজি খেতে দেয় না, তুমি অনেকগুলো করে সব মাছ ভাজি করো, সব মাছ ভাজি করো, করলা ভাজি করো, আর সালাদ করো। আমাদের বাসায় খালা ছিল, কিন্তু আমাকে আব্বা সাহস দিল যে তুমি করো, খালা সব কেটে টেটে দিবে, তুমি করো। তখন আমি অনেকগুলো মাছ ভাজি করলাম, করলা ভাজি করলাম, টমেটোর সালাদ করলাম। আমার আব্বার খুব পছন্দ ছিল মাছ ভাজি আর করলা ভাজি আর টমেটোর সালাদ, তো সেগুলো করলাম এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। সেটা আমার রান্নার প্রথম স্মৃতি। তারপর তো সেই রান্না শুরু, এবং আমার আম্মা খুব ভালো রান্না করতেন, আমার বোনরা খুব ভালো রান্না করে। কিন্তু তুমি আমাকে এটা বলো তানিয়া আপু, যখন আম্মু বাসায় ফিরলেন তখন কি বললেন? তখন পুরো ঘটনাটা আমি আম্মাকে বললাম যে আম্মা, তুমি তো আব্বাকে মাছ ভাজি বেশি খেতে দাও না। তো আব্বা কি করলো, অনেক, আর আগে তো মাছ অনেক ছিল, মানে অনেক রকমের মজার মজার সব মাছ পাওয়া যেত অনেক। আমাদের এলাকা আসলে মাছের জন্য বিখ্যাত, হাওড় এলাকা তো, নেত্রকোনা, আমাদের এলাকা মাছের জন্য বিখ্যাত। আর আমাদের ফ্যামিলিতে সবারই খুব এই মাছ পছন্দ। তো আব্বা অনেক অনেক করে মাছ আনতো সবসময়। তো আম্মাকে বললাম যে আম্মা, আব্বাকে তুমি মাছ খেতে দাও না। আর তুমি যাওয়ার পর আব্বা এত এত মাছ আনতো জানো, আর তুমি থাকলে কিন্তু কমিয়ে আনে। তখন আম্মা অনেক মজা পেল। বা আসলে এইসব স্মৃতিগুলো আমাদের জীবনের সম্পদ, তাই না তানিয়া আপু?
এগুলো আসলে আমাদের জীবনের সম্পদ। হাসিনা আপু, আসলে এখন আমি এগুলো বসে বসে মাঝে মাঝে ভাবি, Right. অনেক স্মৃতি কাতর হই, অনেক কান্নাও আসে ধন্যবাদ অনেক তানি আপু, সময়। তোমাকে থামিয়ে দিব যেহেতু অনেক বন্ধুরা আছে, সময় কম এখন। সো আমরা একটা হাসিনা আপুর কাছে আসি। হাসিনা আপুর বিবাহিত জীবন অনেক কম বয়সে শুরু করেছে, সংসার জীবনও, কিন্তু সেই রান্নার কথা যদি বলি, যে প্রথম শ্বশুর বাড়ির রান্নার কথা, সেটা কবে শুরু? না, হাসিনা আপুর নেটওয়ার্ক বোধ হয় ঠিক আছে। হাসিনা আপু শুনতে পাচ্ছ? জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শোনা যায়? আসসালাম। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। বলো। শুনি নাই আপু প্রশ্নটা তোমার। হ্যাঁ বোধহয় আমি একটু দেখলাম please। নেটওয়ার্ক তখন আটকে গিয়েছিল। বললাম তোমার সংসার জীবন তো খুব কম বয়সে শুরু, এবং সেই জীবনে তোমার প্রথম রান্না কবে, কিভাবে হলো? ধন্যবাদ আপু। এটা হচ্ছে প্রথম যখন আমি বাসা নিয়ে থাকতে গেলাম না বিয়ের পর, তখন প্রথম রান্না। তো প্রথম রান্না হচ্ছে আমি করছিলাম মুরগি, বুঝছো? মুরগিতে হচ্ছে লবণ কম হয়েছিল, রান্না তো করি না, করতাম না ওরকম। আপু শোনা যায়? শুনতে পাচ্ছি আপু, একটু ভেঙে যাচ্ছে। এটা আপুর নেটওয়ার্কটা কেটে গেছে, আমরা Hello? পরে শুনতে চেষ্টা করব। ততক্ষণ আমরা রেবেকা আপুর কাছে আসি। রেবেকা আপু, তোমার মানে তোমাকে তো সবসময় সুন্দর লাগে, আর আমাদের বড় আপা রাজশাহীর আম খেয়ে সবসময় এরকম সুন্দর। আজকের ওড়নাটা কিন্তু খুব সুন্দর, তোমার ড্রেসের খুব দারুণ সুন্দর দেখাচ্ছে। সেই যে আমাদের সুন্দরী আপু, রাজশাহীর কিন্তু রসনা মোটামুটি দেশের সবখানে খুব বিখ্যাত, খুবই পছন্দ করে সবাই রাজশাহীর রান্না। তো তুমি কি রান্না করেছিলে প্রথম, কবে? ধন্যবাদ। তোমাকে খুব মিষ্টি লাগছে, আরো স্টুডিওতে Thank যারা you. আছেন তাদের। আসলে হয়েছে কি, আমি খুব ছোটবেলায়, আমার 90 বিয়ে হয়েছে যখন, তখন আমাদের সেই সময় কিন্তু একটা বিয়ে, যে TNT ফোন ছিল, সুবর্ণা, বুঝছো? হুম। আমাকে তো প্রথম রান্না করতে পারতাম না কিছুই, কারণ মা কিছু করতে দিতেন না, প্রয়োজন হতো না, চোখে দেখতাম। তো শ্বশুর বাড়িতে প্রথম যেদিন আমার শাশুড়ি একটু অসুস্থ, তো আমার শ্বশুর বাড়ি চাঁপাই নবাবগঞ্জ, তখন আমার শ্বশুর রুটি খেতেন, ডায়াবেটিসের রোগী, তো আমাকে বলতেছে, মা তুমি রুটি বেলতে পারো? তখন তো আমি হ্যাঁও বলি না, নাও বলি না, চুপচাপ। তখন আমার বড় ননদটা বলে, তুমি চিন্তা করছো কেন, আমি তো আসছি, তখন তুমি বেলো, তারপর দেখা যাবে। বেলা দিলাম, একটা বেলা বাংলাদেশের পতাকার চেয়েও খারাপ কিছু হইলো। তো যাই হোক, ওটাই আমার শ্বশুর খেলেন। খাওয়ার পর আমার খুব হয়েছে, আমার বউয়ের রান্না, ওনার রুটি খুব মজা হয়েছে। আমি একটু লজ্জা, এটা একটা তো গেল। তারপর আমার শ্বশুর দেখলাম না, ওদের খাওয়া নিয়ে কোনো অবজেকশন নাই। আর একটা ঘটনা বলি, তারপরে আমাদের বাড়িতে আমাদের এক বিয়াই আসছে। বিয়াই বলতে আমার বড় ননদের আত্মীয় বেড়াতে আসছে। তো আমার আত্মীয়, ওটাকে বিয়াইকে আত্মীয়ই বলে, ঠিক সম্পর্ক গুলো তো বুঝি না, হ্যাঁ, যদিও। আমাকে বলছে, আম্মা যে তুমি কি ইলিশ মাছটা চাপাইতে পারবা মা? আর তখন কিন্তু 90 আমার শাশুড়িদের গ্যাসের চুলা ছিল না, ইয়ে ছিল হিটার, আর হচ্ছে তোমার চুলা, লাকড়ির চুলা, চাপাই নবাবগঞ্জে কারেন্ট সব ছিল। তা আমি তো শহরে নিয়ে ইলিশ মাছ বলেছে রান্না করতে, মানে কি তুমি কি পারবা? আমি তাহলে অন্য দিকটা দেখবো। হ্যাঁ হ্যাঁ খুব পারবো। আমি করছি লবণ ছাড়া ইলিশ মাছ। তো সবাই খাচ্ছে, তো আমার বিয়াই বলে কি, মাছটা এত বিয়ানের মতো মজা হয়েছে। তো আমি না বসলাম, তখন আমি দেখি এই হচ্ছে আমার অভিজ্ঞতা। আর আমাদের বাসাতে আমার হাতের রেবেকা আপুর ইলিশ মাছ তো লবণ ছাড়াও ওই যে বিয়াই দিয়ে দিল একটা খোঁচা, যে বিয়ানের মতোই মজা হয়েছে। সোনিয়া আপু, তুমি তো দারুণ দারুণ সব পিঠা বানাও, সেই পিঠার জন্য প্রশংসিত হও, কিন্তু প্রথম পিঠাটা যখন বানিয়েছিলে সেটা কেমন ছিল, কেমন হয়েছিল? শুভ সন্ধ্যা সবাইকে। সুমন আপু, তোমাকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তোমার কোন পিঠার মতো বলো তো? যাও, দুষ্টমি করো, আজকে খাওয়া দাওয়া তো মাথাটা খারাপ হয়ে গেছে খাওয়ার কথা শুনে। ইলিশ মাছ পোলাও করবা, পিঠা পুলি। আমি যখনই রান্না আগে যখন পিঠা রান্না করছি, তখন মনে হয় পারফেক্ট হয়েছে, কারণ এটা শিখছি ইউটিউব দেখে। হ্যাঁ, আর যখন আমি রান্না করতে গেছি, প্রথম রান্না সেদিন ছিল ডিম। আমি ডিম ভাজতে গিয়ে আমার মুখে অনেক ফুসকা পরে ফেলেছিলাম। জোরে করে দিয়েছিলে না?
একদম তেল ছিটা লেগেছিল মুখের মধ্যে, মুখের অবস্থা খুবই মানে খারাপ হয়ে গেছিল, একদম খারাপ এক্সপেরিমেন্ট নিছিলাম একটা। আর শ্বশুর বাড়ি গিয়ে যখন মানে আমার শ্বশুরকে, আমার যখন নতুন নতুন বিয়ে হয়েছে, আমি বলছিলাম আব্বা আমার না তাল খেতে ইচ্ছা করে। তখন কখন আমার শ্বশুর আমাকে একটা তাল এনে দিয়েছিল, তখন আমি তালের পিঠা বানাইছি। সবাই মজা মানে মজা ছিল, কিন্তু আমার শ্বশুর বলছিল তালের মধ্যে একটু মিষ্টি বেশি হয়ে গেছে। যাই হোক, যারা রান্না করতে তাই ভালো, আমি তখন রান্না করতে পারতাম না। মিষ্টি বউ তালের মিষ্টি পিঠা বানিয়েছে, বাট তালের পিঠা কিন্তু কঠিন, তালের পিঠা করা কঠিন, ওটার পরিমাণটা বোঝা যে কতটুকুর মধ্যে কতটুকু আটা দিয়ে সেটা গুলতে হবে, বানাতে হবে, এটা কঠিন। আর সেই কঠিন কাজটা আমাদের সোনিয়া আপু দারুণভাবে করেছে। মিষ্টি মেয়ে, আমি তো সবসময় বলি আমাদের মিষ্টি হাসির আপু সোনিয়া আপু। শুনবো আরও বাকি বন্ধুদের কথা, আবারও ছোট্ট একটা ব্রেক নিয়ে ফিরি। তবে তার আগে দেখতে পাচ্ছি রীতা পোদ্দার আপু, ফারহানা রহমান, মিষ্টি আপু এবং ইভা ফারহানা, নার্গিস আপু যুক্ত হয়েছে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, বন্ধুদের কথা শুনছি এবং এক একজনের স্মৃতি এক এক রকম। যাই বলি না কেন, সেটা যেহেতু রান্নাকে ঘিরে, তাই সেটার আবেদন আমাদের জীবনে, আমাদের মনে একটা আলাদা রকমের জায়গা নিয়ে আছে। ঠিক তাই, সেই আবেদনের কথা আপনাদের কাছ থেকে শুনবো বিরতির পর। থাকবেন আমাদের সাথে নেক্সাস লেডিস ক্লাব। দর্শক, আরও একবার সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ নেক্সাস লেডিস ক্লাবে। দেখতে দেখতে বিরতিটা পার করে এলাম এবং এই বিরতির শেষ বিরতি। আজকের আড্ডায় আমরা একটু পরেই ইতি টানবো, তবে তার আগে শুনে নিতে চাই আপনাদের মনের সব কথা রান্না নিয়ে, রান্নার সেই প্রথম স্মৃতি নিয়ে। চলে আসেন, দেখেন টেলিভিশন স্ক্রিনে আমাদের জুম আইডি এবং পাসওয়ার্ড দেওয়া আছে। একদমই সময় কম, ছোট ছোট করে একটু করে শুনবো। অনেক বন্ধুরা বাকি আছে যে বাপার কাছে, যে বাবা অনেকগুলো বছর পার করেছেন এই রন্ধনশিল্পী হিসেবে। এক তো সংসার জীবনে রান্না, সেটা তো আছেই, এর বাইরে অনেক প্রশংসা কুড়িয়েছেন। জানি সেই ভালো লাগা থেকে আরো অনেকটা পথ হাঁটতে চান। সেই অনুযায়ী আসলে পরিকল্পনা কি করছেন, কিভাবে এগোতে চান? মোটামুটি তো অনেক দিন ধরে রান্নার সাথে যুক্ত, তো পরিকল্পনা তো আল্লাহর রহমতে মোটামুটি আমি যতটুকু আল্লাহর কাছে চলছে, হ্যাঁ আল্লাহর কাছে আমি কোটি কোটি শুকরিয়া যে এই পর্যন্ত আমার যে আশা, আমি রিয়ালিটি শো করেছি, কম্পিটিশন করেছি, সেখানে হ্যাঁ সেই রিয়ালিটি শোতে আমি ফার্স্ট রানার আপ হয়েছি দ্য ডেইলি স্টার ইয়াতে। তো আর আমি 11 বার পিঠা চ্যাম্প হয়েছি সারা বাংলাদেশে। তো রান্নার যে ইয়েটা, তারপরেও যখন যে স্কিলটা, আসলে আমি একটা মাঝখানে একটু কথা বলতে চাই যে যখন যা কিছুই করবেন সেটার পারফেক্ট মানে পরিপূর্ণভাবে শিখে তারপরে। তো যখন আমি এর আগে আমার মনে আছে যে বাপু আপনি এই কথাটাই কিন্তু বলেছিলেন যে রান্না যেহেতু একটা শিল্প এবং এখানে সেটা সাথে সৃজনশীলতার ব্যাপার আছে, এক একজন এক এক রকম ভাবে করে, তার মানে এই নয় যে যা খুশি তাই। না, আপনি এটা বলেছিলেন আমার মনে আছে। সেটাই যে যা খুশি তাই আমার করা যাবে না, এটা একটা মানে এটা যেহেতু শিল্প, এটা আপনি সিস্টেম ওয়াইজ করেন, তাই না? এই স্কিলগুলো আছে, সেটা এখন অনেক প্রতিষ্ঠান হয়েছে। তো আপনার যদি এটাকে পেশা হিসাবে নিতে হয়, রান্না করলাম আমি প্র্যাকটিক্যাল, বাসার সবাই খেয়ে বাহা বাহা বললো, এটার মধ্যে অনেক কিছু আছে, হাইজিন আছে, হেসাপ আছে, অনেক কিছু এটা রিলেটেড। হ্যাঁ, এখানে আমরা যেমন আলুর সাথে ভাতটা খেয়ে এটা ফ্যাট হয়ে যায়, এইগুলো বুঝার আমাদের দরকার আছে অনেক। হ্যাঁ, এগুলো যেমন আমি শাক খাচ্ছি, প্রচুর পরিমাণে শাক খাচ্ছি, আমি শুকিয়ে যাব, কিন্তু এই শাকের থেকে যে আমরা একটা আয়রন নিতে পারি, এটা লেবু ইউজ করলে আয়রনটা আসবে, এটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই সমস্ত জানার জন্য আমার মনে হয় প্রত্যেকের পারফেক্ট হওয়ার জন্য এগুলো জেনে সবাই আসা। এখন অনেক প্রতিষ্ঠান হয়েছে, স্কিলগুলো নিয়ে নিলে হয়। যে কোনো কিছুই পড়ালেখা বা অধ্যাবসায় চর্চা, এটার কোনো বিকল্প নেই। আজকের যে বাবা কিন্তু একদিনে তৈরি হন, অবশ্যই না, দীর্ঘদিনের তার পড়াশোনা, অধ্যবসায় এবং সেটাকে চর্চা করে যাওয়ার পরে আজকে অনেক 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 শুভকামনা আপা। আপনি রান্না নিয়ে, বিশেষ করে আমাদের বিভিন্ন যে ট্র্যাডিশনাল রান্নার রেসিপিগুলো, সেগুলোকে আপনি সবসময় তুলে ধরতে চেষ্টা করছেন, এইটার জন্য আমরা সাধুবাদ জানাই। আসতে চাই কানিজ আপার কাছে। কানিজ আপা, পিঠাপুলি তো বাংলার ঐতিহ্য এবং আমরা জানি যে এক এক অঞ্চলের এক এক রকমের পিঠা, সেটা নিয়ে কি আপনার কোনো পরিকল্পনা আছে যে আলাদা আলাদাভাবে সেগুলোকে তুলে ধরার? হ্যাঁ, অবশ্যই পরিকল্পনা তো আছে, যেহেতু আমি পিঠা নিয়ে কাজ করছি, আচার নিয়ে কাজ করছি, পিঠাতে অনেক পুরস্কার পেয়েছি, মেলাও করেছি,
অনেক সব ক্ষেত্রেই মানে পুরস্কার পেয়েছি, পিঠাতে, আচারে 2বার জাতীয় পুরস্কার পেয়েছি, প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতায় 2বার পুরস্কার পেয়েছি, জাতীয় পুরস্কার। তো এখন সবকিছু শেষে এখন তো আমি শিখাচ্ছি, আবার ডেলিভারি দেই, আচার পিঠা এগুলি সব ডেলিভারি দেই। আমার পরিকল্পনা আছে একটা আমি রেস্টুরেন্ট করব যেখানে শুধু থাকবে পিঠা, আচার আর ফাস্টফুড। এটা আমার পরিকল্পনা আছে। তারপর আমি সবাইকে বলতে চাই সেখানে গিয়ে খাবো, কারণ আমার পিঠাও ভীষণ পছন্দ, আর আচার তো পছন্দ করে না বাঙালি মেয়ে এমন খুঁজে পাওয়া একেবারেই পাওয়া যায় না। অনেক শুভকামনা রইল আপু, আপনার সেই স্বপ্ন সত্যি হোক। আমরা লেডিস ক্লাবের সব বন্ধুরা মিলে যাব। হ্যাঁ, ডিসকাউন্ট দিতে হবে কিন্তু। হ্যাঁ অবশ্যই আপা, আল্লাহ ভরসা। খুব ভালো লাগলো আড্ডায়, দোয়া করবেন। অবশ্যই আমাদের বন্ধুরা আছে অনেকেই এখনো, আমি একটু একটু করে শুনতে চেষ্টা করব। আমাদের সাথে আমাদের মাস্টারনি আপা আছে গো, এই বগুড়ার সোহেল না বগুড়ার মাইয়া কি? এই বৃষ্টি আপু, তোমার প্রথম রান্নার কথা একটু শুনবো। আচ্ছা, এক একজন এক এক রকম বলেছে, তুমি পার্টিকুলার আমাকে এটা বলো, বগুড়ার যেহেতু নানা রকমের আলু এবং কাঁচামরিচের জন্য বিখ্যাত, সো তোমার পার্টিকুলার এরকম কোনো রান্না যেটা তুমি আলু দিয়ে করেছিলে প্রথমবার, সেটার কথা বলো, সেটা খেয়ে সবাই কি বলেছিল? শুভ সন্ধ্যা, শুভ সময়। শুভ সন্ধ্যা আপু। আসসালামু আলাইকুম। তো আমি তো বললেন যে কি করবো, আলু দিয়ে যে রান্নার কথা বললো, আমার প্রথম রান্না আসলে আমার সংসার জীবনে এসে বাসাতেই শুরু হয়েছে। তো তখন আমি যখন প্রথম দিন রাতে আসলাম, মা খাবার করে দিয়েছিলেন, আর দ্বিতীয়ত পরের দিন যখন আমি রান্না করতে গেলাম তখন আলু দিয়ে মুরগি মাংস রান্না করলাম। আলু দিয়ে মুরগি মাংস যখন রান্না করলাম, তা আমার শাশুড়ি আমার মনে হলো যে রান্না খেতে খুব একটা পছন্দ করে, উনি বললো যে লবণ বেশি হয়েছে। আচ্ছা, তো আমি করেছি, তেমন কিছু বলার ছিল না। তারপর দিন দেখবো খিচুড়ি রান্না করেছিলাম দ্বিতীয় দিন, সেদিনও বললো লবণ বেশি হয়েছে। এই দুটো জিনিস আমার পরে আমার শাশুড়ির কথা যে আমি রান্না করেছিলাম ঠিকই, আলু দিয়ে রান্নার কথা যেহেতু বললেন সেজন্য মাংসের মধ্যে আলু ছিল, সেটাই বললাম। আর প্রথম রান্না যেটা স্মৃতিটা একটুখানি বলবো, সেটি হলো আমার আব্বার সঙ্গে আমি ডিমের হালুয়া করেছিলাম। তখন আমি ক্লাস 3 কিংবা 4 পড়ি। তো ডিমের হালুয়া খুব পছন্দের খাবার ছিল আমাদের বাসার সবারই। মা বিকেলবেলা কোনো না কোনো নাস্তা বানাতেন, কিন্তু ওই সময় নাস্তা বানাতে পারলেন না। আমার বাবা বললো যে আজকে কোনো নাস্তা হবে না, তো এখন কি করা যায়? তখন আমাকে বলছে চলো আমি আর তুমি দুইজন মিলে। আমি বললাম যে আব্বু ইয়ে করা যায়, ডিমের হালুয়া তো আমরা সবাই পছন্দ করি এবং খুব সহজ মনে হয়েছিল। মা যখনই রান্না করতো পাশে বসে বসে রান্না দেখতাম, তো আমার ওটা চোখে গেঁথে গিয়েছিল। তারপরে আব্বা আমাকে হেল্প করলো আর আমি বানায় ফেলি। আবদার থাকলো কিন্তু, হ্যাঁ মিষ্টি আপু, নেক্সট ডিমের হালুয়া মারিয়াম বেগমের আপুর কাছে আসতে চাই। আপু মানে প্রথম কবে কখন রান্না করেছিলেন এবং কি রান্না করেছিলেন? শুভেচ্ছা সুবর্ণাপা, অনেকদিন পর আসলে, সবাইকে ভালোবাসা। প্রথম রান্না ঠিক মনে নেই, তবে আমার মনে হচ্ছে মায়ের কাছে ভাপা পিঠা বানাতাম আমি খুব ভালো। ভাপা পিঠা আম্মা বলতো যে তোর হাতেরটাই ভালো হয়। আর খিচুড়ি রান্না, এই দুটা বাসায় আমি খুব বেশি করতাম। ভাপা পিঠা বানাতাম আর খিচুড়ি রান্না করতাম, এটা আমার খুব ভালো হতো, এখনো হয় আল্লাহর রহমতে। আর আমরা চলে আসবো একদিন এই শীতে, চলে আসবো অবশ্যই, ধোয়া তেলা ভাপা পিঠা খেয়ে আসবো। একদম শেষে চলে এসেছি, ছোট করে একটু ওবায়দা খালামণির কাছ থেকে শুনবো লাস্ট নোট, যে ওবায়দা খালামণি আজকে তোমার প্রথম রান্নার স্মৃতি দিয়ে লেডিস ক্লাবের আড্ডা আজকে শেষ করবো। সো বলো যে তুমি প্রথম কি রান্না করেছিলে? আসসালামু আলাইকুম সবাইকে। খালামণিকে সবসময় সুন্দর লাগে। প্রথম রান্না আমি আসলে অনেক আগে থেকে রান্নার সাথে যুক্ত হয়েছি ঢাকায়। আমি যখন ভাইয়ের বাসায় আসলাম, ভাই যখন আমাকে নিয়ে আসলো, আমি তো কলেজে ভর্তি হইলাম, বিয়েতে ভর্তি হয়েছিলাম লালমাটিয়া মহিলা কলেজে। তখন ক্লাস বাকি ছিল কিছুদিন, মানে ক্লাস তো তখন কলেজের ক্লাস তখন হয়, এখন হয় মাঝে মাঝে গ্যাপ থাকে। ভাবি তো চাকরি করতেন, ভাইও চাকরি করতেন, একটা ছোট মেয়ে ছিল, কাজের মেয়ে। তো ওই ভাবি বলে দিয়ে যে তো এইভাবে একটু লবণ দিও, এখানে একটু হলুদ দিও, এখানে এটা এইভাবে একটু তেল দিও, এইভাবে আমার রান্না এখন আমি এক্সপার্ট হয়ে গেছি। তখন ইন্টারমিডিয়েট পাস করছি। সেটা আমরা পরীক্ষা একদিন নিয়ে নিব, আমরা লেডিস ক্লাবের যারা বন্ধুরা আছি তারা মিলে ঠিক চলে আসবো, সমস্যা নাই, আমরা চড়ুই ভাতি করবো।
অনেক ধন্যবাদ বাকি বন্ধুদেরকে, ইভা আপা, তারপরে হোসনারা খালামণি, নেলি আপাকে শুনতে পারলাম না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কাল নিশ্চয়ই শুনবো, আরও দারুণ একটা বিষয় নিশ্চয়ই থাকবে, সেখানে আমরা সবাই মিলে আরও দারুণ সব আড্ডা হবে। দর্শক, আমাদের নেক্সাস লেডিস ক্লাবে এই যে 1.5 ঘন্টার আড্ডা, সেটাও মাঝে মধ্যে কম পড়ে যায়। তার কারণ হচ্ছে ভালোবাসা, তার কারণ হচ্ছে আমাদের জীবন ঘনিষ্ঠ সব বিষয়। আমরা চেষ্টা করি সবসময় জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আড্ডা দিতে। আর আগামীকালও হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর থাকবেন নেক্সাস টেলিভিশনের সব আয়োজনের সাথে।